সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। মর্তুজা, স্বাগত আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে কেন্দ্রের নির্দেশ মানে না কেউ, দুর্ঘটনায় ভয়ঙ্কর সড়ক যোগাযোগ। ইত্তেফাক, এবার ঝালকাঠিতে ট্রাক চাপায় 14 জনের মৃত্যু, সড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির দায় নিচ্ছে না কেউ। মানবজমিন, গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং, পোশাক খাতে নয়া উদ্বেগ। সমকাল, আনাড়ি হাতে 20 টনি ট্রাক, ফের সড়কে জ্বলল 14 প্রাণ। কিছুতেই হচ্ছে না কিছু, বাড়ছে সড়কে মৃত্যু। আমাদের সময় ভয়ঙ্কর প্রাণঘাতী সড়ক মহাসড়ক, ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারা ট্রাকে জ্বলল 14 প্রাণ। যায় যায় দিন, ঝালকাঠিতে সিমেন্টবাহী ট্রাক চাপায় নিহত 14। মধ্যপ্রাচ্য পরিস্থিতির উপর নজর রাখুন প্রধানমন্ত্রী। কালবেলা ইজারা টাকা না দিয়ে পশুর হাটের দখল নিলেন ডিপজল, কৌশলে বেসরকারীকরণের পথে বেসিক ব্যাংক। দেশ রূপান্তর, মাই লকারে স্মার্ট যাত্রা, বিএনপি নেতাকর্মীরা কী করবেন? সময়ের আলো, এবার রেলের অনলাইন টিকিটেও ডাকাতি, মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ। মানবকণ্ঠ, ঈদের পর সড়কে মৃত্যুর মিছিল, মধ্যপ্রাচ্য পরিস্থিতির আলোকে প্রস্তুতি নিতে মন্ত্রীদের নির্দেশ। প্রতিদিনের বাংলাদেশ, মাঠ প্রশাসন সামলাতে হার্ডলাইনে সরকার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নজরে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। খবরের কাগজ, মৌসুমি রোগের মহামারী, পথে পথে দানবীয় গতির বলি। সংগ্রাম, ঝালকাঠিতে 4 বাহনকে ট্রাকে চাপা, নিহত 14। উই আর মুসলিম, প্লিজ ডোন্ট কিল আস। এমবি আবদুল্লাহর ক্যাপ্টেন ও নাবিকদের শ্বাসরুদ্ধকর বর্ণনায় উঠে এলো দুর্বিষহ বনবন্দি অবস্থা 33 দিন। করতোয়া সড়ক যেন মৃত্যুকূপ, নির্মাণ ত্রুটি, গতির ঝড় আর 3 হুইলারের ভয়ঙ্কর বিপদ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ব্যাংক এশিয়া মুভস টু অ্যাকোয়ার ব্যাংক আলফালা বাংলাদেশ। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, ব্যাংক এশিয়া সেট টু অ্যাকোয়ার আলফালাস বাংলাদেশ অপারেশনস। সড়কে মৃত্যুর মিছিল, এটাই সব কাগজের শিরোনাম। এই শিরোনাম পরিবর্তন হয়ে যাবে, এই শিরোনাম থাকবে না, কারণ আমাদের অসংখ্য ঘটনা থাকে এবং সড়কের যে দুর্ঘটনাগুলো আমরা এখন দেখছি, এই দুর্ঘটনাগুলো খুব একটা নতুন নয়, তবে পরপর দুটি খুব বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যে কারণে গণমাধ্যমে দেশের মানুষের ভেতরে এক ধরনের একটা ভয়াবহ রকমের আতঙ্ক তৈরি হচ্ছে। তো এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। গণমাধ্যমে আপনি আপনার সাংবাদিকতার জীবনে প্রতি বছরই আপনি এরকম সংবাদ প্রকাশ করছেন, সুতরাং এগুলো এখন আর আমাদেরকে খুব বড়ভাবে নাড়া দেয় না। এই যে 11 জন মারা গেল 2-3 দিন আগে, গতকালকে 14 জন মারা গেল। এই 14 জন মারা গেছেন, এর মধ্যে 9 জন আহত অবস্থাতে, 9 জন হাসপাতালে ভর্তি আছেন, বরিশালের শেরেবাংলা হাসপাতালে। এর মধ্যে 5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার মানে হচ্ছে মারা যাওয়ার যে 14 জনের সংবাদ, এই 14 জনের বাইরে আরো 9 সংবাদের জন্য হয়তো আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, এইটা বাস্তবতা। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে, আপনি একটি পত্রিকার শিরোনাম পড়লেন যে দায় নিচ্ছে না কেউ। আসলে এটার কি দায় নেওয়ার কেউ আছে, বা দায় নিলে আসলে কে দায় নিবে? যেমন ধরেন, কারণ এটা তো একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের, আমাদের মন্ত্রণালয়গুলো তো অন্যান্য অনেক কাজ নিয়ে ব্যস্ত। যেমন ধরেন, বিএনপি কি করলো, বিএনপি কি করলো না, বিএনপির কি করা উচিত, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমাদের মন্ত্রীরা যে পরিমাণ ব্যস্ত থাকেন এবং অন্য দলের উপদেষ্টার দায়িত্ব পালন করতে তাদের প্রতিদিন যে পরিমাণ সময় ব্যয় করতে হয়, সেই কারণে তার বিএনপি বিষয়কে এটা মন্ত্রণালয় হইলেই ভালো। একটা মন্ত্রণালয় হলে হবে না, কারণ এখানে তো অনেকে কথা বলেন, সুতরাং একটা হইলে হবে না। তো কেউ কেউ অনেক বেশি কথা বলেন, প্রতিদিন কথা বলেন। তিনি যদি এই বিএনপি বিষয়ক গবেষণা না করে তিনি যদি একটু রাস্তার দিকে নজর দিতেন, তিনি যদি একটু নজর দিতেন যে যে আইনটি সরকার করেছিল যে 20 বছরের পুরনো যানবাহন রাস্তায় চলবে না, সেই আইনটি আছে কিন্তু কার্যকর হয় না। তো বিএনপির কি করা উচিত ছিল সেটা না দেখে যদি দেখা হতো যে 20 বছরের পুরনো যানগুলো রাস্তায় চলবে না, তাহলে হয়তো জনগণের জন্য একটু স্বস্তিদায়ক হতো। ধরেন, ফরিদপুরে যে ইউনিক পরিবহনের যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছিল,
এই ইউনিক পরিবহনের বাসটি 20-22 বছর আগের। 2020 সাল পর্যন্ত এর ফিটনেস সার্টিফিকেট রুট পারমিট ছিল চট্টগ্রাম বগুড়া রুটে। এটা চলতো ঢাকা সান্তাহার রুটে বা ঢাকা দর্শনা রুটে, এই রুটে। 2020 সাল বা 21 সালের পর থেকে তার কোনো রুট পারমিট ছিল না, ট্যাক্স টোকেন ছিল না, তার ফিটনেস সার্টিফিকেট ছিল না, কিন্তু এগুলো রাস্তায় চলছে। কিভাবে চলছে? রাস্তায় পুলিশকে টাকা দিয়ে এগুলো চলছে। আর এখন যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ল, ট্রাকটির বিষয়টা কি? প্রথমত কথা, ট্রাকের ফিটনেস নেই। দ্বিতীয়ত কথা, ট্রাকটি যিনি চালাচ্ছেন তিনি তার ওই গাড়ির মূল চালক নন। যিনি চালাচ্ছেন তার একটা হালকা গাড়ি চালানোর লাইসেন্স আছে, এ ধরনের ভারী 15-20 টন মাল বহন করতে পারে এরকম গাড়ি চালানোর অবস্থা তার নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা কথাগুলো, এগুলো তো কোনো নতুন কথা নয়, তাহলে এই দায়িত্বটা আসলে কার? দায়িত্ব নেওয়ার কেউ যে নেই, দায়িত্বটা আসলে কার? কারণ ইউনিক পরিবহনের যে বাসটি, কেউ না কেউ তো দায়িত্ব নিতে হবে না? না, বাংলাদেশে কাউকে দায়িত্ব নিতে হয় না, একজনের দায়িত্ব আরেকজনের উপরে চাপিয়ে দেয়। ধরেন ইউনিক পরিবহনের যে বাসটি, সেই বাসের একজন মালিক তেজগাঁ এলাকার একজন, তার নাম হচ্ছে শামসুল হুদা। তার কাছে গণমাধ্যম থেকে যোগাযোগ করে দেখা গেল, ডেইলি স্টারের সাংবাদিক যোগাযোগ করতে গিয়ে দেখলো তিনি বলছেন 5-6 বছর আগে আমি বাসটি বিক্রি করে দিয়েছি, কিন্তু সেটা চলছে ইউনিক পরিবহনের নামেই। কেন চলছে বলে তিনি জানেন না, এটার নাম পরিবর্তন করা হয়নি। এই যে তিনি জানেন না, নাম পরিবর্তন করা হয়নি, যে গাড়ির 2020 সালের পর থেকে কোনো লাইসেন্স নাই, কোনো ফিটনেস নাই, ট্যাক্স টোকেন নাই, তো সেই গাড়িটি রাস্তায় চলছে, দায়িত্ব নেওয়ার কেউ নাই। আবার এই যে ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার হয়তো সামান্য শাস্তি টাস্তি হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ট্রাকের যে চালক, তিনিই কি এর জন্য দায়ী? ট্রাকটির মালিককে, এটা কি আমরা খুঁজে দেখব? প্রশাসন কি খুঁজে দেখবে? এই মালিকের ট্রাক, এটার যে ফিটনেস নেই সেটা কি খুঁজে দেখা হবে? এটার ফিটনেস যদি অবৈধভাবে দেয়া হয়ে থাকে তাহলে এটা কারা দিয়েছে সেটা কি দেখা হবে? এই মালিক যে চালক ছাড়া অন্য আরেকজনকে দিয়ে চালাচ্ছেন এবং তিনি ভাড়া দিচ্ছেন, ট্রাক আয় করছেন, এটা কি ওই মালিকের সন্ধান করা হবে, নাকি ওই মালিকও কোনো প্রভাবশালী? আমরা জানি না। তো এই জায়গাটা হয়ে গেছে কি, রাস্তা হচ্ছে একটা চরম নৈরাজ্য হয়ে গেছে। আমাদের সবারই মনে আছে, এই নৈরাজ্যের ভেতরে রাষ্ট্র সংস্কার করতে হবে, আন্দোলন করতে হবে। খুদে শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। রাস্তায় নেমে এক ধরনের একটা জনগণের ভেতরে একটা সচেতনতা তৈরি করেছিল। কিন্তু এই খুদে শিক্ষার্থীদের সঙ্গে প্রথমে আমরা তাদেরকে লাঠি দিয়ে পিটিয়েছি, মাথায় হেলমেট পরে লাঠি দিয়ে তাদেরকে পিটিয়েছি। তারপরেও তাদেরকে রাস্তা থেকে উঠানো যায়নি, তারা এতটাই তৎপর ছিল স্কুলের শিক্ষার্থীরা। তারপরে আমরা কি করেছিলাম? তারপরে আমরা তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে আইন করে, এই আইনটি কঠোর আইন, এই আইনটি বাস্তবায়ন করা হবে। আইনটি বাস্তবায়ন করা হবে বলে আমরা শিশুদেরকে রাস্তা থেকে উঠিয়েছিলাম। তারপরে আমরা কি করেছি? এই শিশুদের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছি রাষ্ট্রীয়ভাবে। যেমন প্রতারণা করেছি, যে আইনটি যেভাবে করার কথা ছিল আইনটি সেভাবে করা হয়নি। পরিবহন মালিক এবং শ্রমিকদের চাপে আবারও সেই আইন সংশোধন করে শাস্তির পরিমাণ কমানো হয়েছে, অর্থাৎ তাদেরকেই সুবিধা দেওয়া হয়েছে। তাহলে এখন এই যে দায়িত্ব নেয়, আর দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে, দায়িত্ব নিতে হবে সরকারকে, দায়িত্ব নিতে হবে মন্ত্রীকে। কাউকে যদি জবাবদিহি করতে হয় তাহলে মন্ত্রীকে জবাবদিহি করতে হবে। এর আগে একবার যখন ওই যে ভাঙাচোরা গাড়ির কথা আসলো, রংচটা গাড়ির কথা আসলো, তখন মন্ত্রী বললেন যে আমি মন্ত্রী, আমি কি রং করব নাকি? এখন মন্ত্রী তার রং করেন না, মন্ত্রী রং করান। রংচটা গাড়ি যাতে রাস্তায় চলতে না পারে, এখন সমস্যা হচ্ছে মন্ত্রীর বোধের মধ্যে। তিনি মনে করছেন যে ওই গাড়িটি তার রং করতে বলা হচ্ছে, তাকে রং করতে বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে ওই গাড়িটির ফিটনেস নেই, ওই গাড়িটি রাস্তায় চলার কথা নয়। কথা আমরা বলবো, আমাদের ক্ষমতা নাই, আমরা কথা বলে মানুষকে জানাবো। ক্ষমতা আছে মন্ত্রীর, রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দেওয়া হয়েছে তাকে, সকল উইং তার কাছে আছে। তিনি ওই গাড়িটিকে ধরতে পারেন, ধরে রাস্তা থেকে সরাতে পারেন, মালিককে জরিমানা করতে পারেন, মালিকের বিরুদ্ধে মামলা করতে পারেন, মালিককে জেল দিতে পারেন। কিন্তু এই সমস্ত কোনো কিছু করা হচ্ছে না। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যখন দায়িত্ব নেওয়া হয় না, রাষ্ট্রীয়ভাবে যখন শুধু কথা বলা হয়, যার নির্বাহী ক্ষমতা, যার কাজ করার কথা, তিনি যখন কথা বলেন, তিনি যখন অভিযোগ করেন, তখন যে নৈরাজ্য তৈরি হয়, সেই নৈরাজ্যের শিকার হচ্ছে এদেশের সাধারণ মানুষ। আপনি যত সাবধানেই রাস্তায় চলেন, আপনি পাশে দাঁড়িয়েছেন, একটি গাড়ি আপনার গায়ের উপর দিয়ে উঠিয়ে দিতে পারে। কারণ ওই যে গাড়ি এবং যে থ্রি হুইলারে
উপরে চাপা দিল ট্রাকটি, তাদের তো কোনো দায় ছিল না। সিসিটিভির ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে তারা টোল প্লাজার দিকে খুব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে একটি ট্রাক, এমনই একটি ট্রাক রাস্তায় চলছে যার ব্রেক ঠিক নাই, যার ফিটনেস ঠিক নাই, যিনি চালক নন সেরকম একজন মানুষ চালাচ্ছে। তার মানে এটা কত অনিরাপদ। এই দেশকে মন্ত্রীরা বাঁচাবেন, বাঁচানোর কোনো উদ্যোগ নেবেন, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত যতটুকু রক্ষা করবেন ততটুকুই এই দেশ রক্ষা পাবে। এর বাইরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা মানুষের রক্ষা করার জন্য কোনো কাজ করবেন, কোনো উদ্যোগ নেবেন, আমরা বলতে পারি আশাবাদী হয়ে, কিন্তু আশাবাদী হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না, এবং এরা বিশেষ কোনো উদ্যোগ নেবেন বলে মনে হয় না। এবং এই যে বললাম, গণমাধ্যম যে সংবাদ প্রকাশিত হচ্ছে 2 দিন 3 দিনের মধ্যে কিছু মানবিক স্টোরি, কিছু আহাজারির সংবাদ প্রকাশিত হবে, যে গ্রামের মানুষ মারা গেছেন তাদেরকে নিয়ে আমরা সংবাদ প্রকাশ করব। 2-4 দিন পরে গিয়ে আবার অন্যরকম সংবাদ প্রকাশ করব। আবার যখন বড় একটা দুর্ঘটনা ঘটবে আবার আমরা সেই দুর্ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করব। এটা আমাদের নিয়তি, আমাদের এই নিয়তি থেকে রক্ষা করার কেউ নাই। আর বড় লোকরা, বিত্তমানরা, মন্ত্রীরা যেহেতু একটু পুলিশ পাহারা টাহারা নিয়ে চলেন, বড় বড় গাড়িতে চলেন, তাদেরকে তো তাদের গাড়িতে আরও এরকম দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা কম থাকে। তাদের আগে পিছনে পুলিশের গাড়ি থাকে, ওই ট্রাক তো আর এসে তার গাড়িকে চাপা দিতে পারবে না। যেহেতু তিনি নিজেকে নিরাপদ মনে করছেন, তার আত্মীয় পরিজনদেরকে তিনি নিরাপদ রাখতে পারছেন, সেই কারণে তাদেরকে তো এগুলো নিয়ে ভাবতে হয় না। 3 হুইলারে তো সাধারণ মানুষ চলেন, গরিব মানুষ চলেন। আর সাধারণ এই যে গাড়িটি, টয়োটার যে গাড়িটিতে চাপা দেওয়া হয়েছে, ওটিও মোটামুটি সাধারণ মানের একটা মধ্যবিত্ত পরিবারই হয়তো সেটাতেও ছিলেন। সুতরাং এদেরকে নিয়ে ভাবার তো কোনো কারণ নেই। 17 কোটি মানুষের দেশে আমাদের মন্ত্রীদের কাছে বা রাষ্ট্রের কাছে 11 জন বা 14 জন সংখ্যা ছাড়া আর কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন মধ্যপ্রাচ্য পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশে নতুন একটা উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে গার্মেন্টস শিল্পে। আর ওইদিকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নজরে রাখার জন্য। এর দুটি দিক। একটি দিক হচ্ছে সত্যি সত্যি যদি মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলকে কেন্দ্র করে ওই অঞ্চলে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনা যদি যুদ্ধ পরিস্থিতির দিকে যায়, আরও উত্তেজনা যদি তৈরি হয়, এবং জাহাজ চলাচলের, বিশেষ করে হরমুজ প্রণালীর ওই জায়গাটি দিয়ে যদি জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটা যদি 5 দিন 7 দিন 10 দিনের জন্য তৈরি হয়, তাহলেও বিশ্বের তেল সহ তেল অর্থাৎ জ্বালানি সহ অন্যান্য জিনিসপত্র আনা নেয়ার ক্ষেত্রে একটা বড় রকমের ধাক্কা খাবে, এবং সেই ধাক্কার পরিণতিতে সারা পৃথিবীতেই এক ধরনের অস্থিরতা তৈরি হবে। এটি হচ্ছে একটি দিক। আর এর বাইরের আরেকটি দিক, যেটা মানব জমিনেও আমি এরকম একটা সংবাদ দেখলাম, বিস্তারিত লেখা হয়েছে, সংবাদটি আমি পড়লাম। এটা হচ্ছে একটি দিক। এরকম ঘটনা যদি ঘটে, অর্থাৎ টেনশন যদি তৈরি হয়, যুদ্ধ পরিস্থিতি যদি আরো বড়ভাবে তৈরি হয়, এখন ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে, ইরান যদি আবার আক্রমণ করে, ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের অবস্থান আছে, তারা যদি ইরানে আক্রমণ করে বা করে, জর্ডান, মিশর, সৌদি আরব, আরব আমিরাত, এরা যেহেতু ইসরায়েলের একটা পক্ষ নিয়ে কাজ করে, এরা যদি এই সমস্ত জায়গায় জড়িয়ে পড়ে, তাহলে সারা পৃথিবী একটা টালমাটাল অবস্থা তৈরি হবে, এবং তার পরিণতিতে বাংলাদেশের যে কোনো জিনিস, নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের উপরে একটা প্রভাব পড়তে পারে। কিন্তু এখন দেখার বিষয় যে ওই অঞ্চলের এখন যে পরিস্থিতি বিরাজ করছে, ইরানের আক্রমণের পরে ইসরায়েলের যে অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, ইউরোপের যে অবস্থান, সেই অবস্থানে আসলে উত্তেজনা কতটা তৈরির সুযোগ আছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু সেরকম উত্তেজনা তৈরি হবে, সেই রকম প্রতিকূলতা তৈরি হবে, সেই সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম বলে আমার কাছে মনে হয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ কোনোভাবেই চায় না যে ইসরায়েল এখন ইরানে আক্রমণ করুক। ইসরায়েল যদি ইরানে আক্রমণ না করে, তাহলে এই পরিস্থিতিটা অত জটিল জায়গায় যাবে না। আর বাংলাদেশ সরকারের অবস্থা হয়েছে, যেহেতু সে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে পারছে না পারার কারণে এতদিন পর্যন্ত তার অবস্থান ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, এরকম একটা কথা বলে সে সরকার পার পেতে চেয়েছে। আর এখন যেহেতু মধ্যপ্রাচ্যের এই জায়গাটিতে সংকট তৈরি হয়েছে, এই কারণে খেয়াল করে দেখবেন আপনি, বাণিজ্যমন্ত্রী কিন্তু একদিন আগেই বলে দিয়েছে যে এইটা নিয়ে আমরা চিন্তিত। বাণিজ্যমন্ত্রীর এরকম উত্তেজনা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এত চিন্তিত হওয়ার কিছু নাই, এত চিন্তিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। আরও একটু স্থির থাকবে, পৃথিবীতে যুদ্ধ থাকবে, পৃথিবীতে অরাজকতা থাকবে। সেই যুদ্ধ অরাজকতা বাংলাদেশ চাইলেই বন্ধ করতে পারবে না, কিন্তু তার মধ্য দিয়েও জিনিসপত্রের দাম কি করে নিয়ন্ত্রণে রাখা যায়, মানুষের জীবনকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, সেই জায়গাটিতে মন্ত্রীদের কাজ করা দরকার। অতিরিক্ত অস্থির হয়ে দাম বাড়তে পারে, উত্তেজনা তৈরি হয়েছে, এটা নিয়ে মন্ত্রীদের কত কথা কম বলবেন, তত বেশি
জনগণের জন্য স্বস্তিদায়ক হবে। জিনিসপত্রের দাম কম রাখতে হবে। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আছে, আজকে ইরান ইসরায়েল উত্তেজনা তৈরি হয়েছে, কালকে মিয়ানমার একটা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, পরশুদিন আরেক জায়গায় একটা যুদ্ধ হতে পারে। পৃথিবী তো আমাদের কারো একক নিয়ন্ত্রণে নয়, এখানে বহু রকমের রাজনীতি আছে, বহু রকমের স্বার্থ আছে, বহু রকমের যুদ্ধ আছে। তো সুতরাং যুদ্ধ বিগ্রহ থাকবে এবং তার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষকে কিভাবে স্বস্তিতে রাখা যাবে, মন্ত্রী বা দেশ যারা পরিচালনা করবে তাদের প্রধান দায়িত্ব সেটা। তাদের প্রধান দায়িত্ব আশঙ্কা তৈরি হয়েছে সেই কারণে আতঙ্ক তৈরি করা নয়, এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে না পারার অজুহাত হিসেবে যুদ্ধকে ব্যবহার করা দেশ যারা পরিচালনা করবেন তাদের কাজ হতে পারে না। কিন্তু বাংলাদেশে আমরা বিগত কিছু সময় ধরে এরকম একটা অবস্থা লক্ষ্য করছি। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে যে কেন্দ্রের নির্দেশ মানে না কেউ। তো উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিএনপির অবস্থান নিয়েই রিপোর্টটা করা হয়েছে। আওয়ামী লীগ বিএনপির অবস্থান রাজনৈতিকভাবে যে তারা নির্বাচনে অংশ নিবে না, তাদের নেতারা যদি অংশ নেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানে বিএনপির দেখা গেছে যে 50 জনের মতো, 48 বা 50 জনের মতো বিএনপির প্রার্থী আছে, যারা হয়তো কেন্দ্রের নির্দেশ শুনছেন না। কিন্তু 1900 প্রার্থীর মধ্যে যদি 48 জন এরকম হয় তাহলে সেই সংখ্যাটা খুব বেশি নয়, একেবারেই কম। এটা বিএনপির জায়গা থেকে, এটা যে বিএনপি নির্বাচনে অংশ নেবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই কারণেই বিএনপি নেতারা অংশ নিচ্ছে না উপজেলা নির্বাচনে, বিষয়টি সেটা পুরোপুরিভাবে সঠিক নয়। বিএনপির যে সমস্ত নেতারা এলাকায় আছেন তাদের এক একজনের নামে যেহেতু 1-150 করে মামলা আছে, সেই কারণে তারা চাইলেও এই নির্বাচনে অংশ নিয়ে এলাকায় থাকতে পারবেন না, আওয়ামী লীগের নেতাদের সামনে টিকতে পারবেন না। নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার ক্ষেত্রে এটা একটা কারণ। এই ধরনের নির্বাচনে দেখা যায় যে কেন্দ্রের সিদ্ধান্ত যাই হোক না কেন, এলাকায় প্রভাব ঠিক রাখার জন্য স্থানীয় নেতারা, লোকাল নেতারা নির্বাচনে অংশ নিয়ে থাকেন, স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়ে থাকেন। কিন্তু এখনকার পরিস্থিতি মামলা একটি কারণ নির্বাচনে অংশ নেয়, আরেকটি কারণ আছে। স্থানীয় সরকারের নির্বাচন আগে ছিল যে জাতীয় নির্বাচন যাই হোক না কেন, স্থানীয় সরকারের নির্বাচন, উপজেলা নির্বাচন বা ইউপি নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন, এই নির্বাচনগুলো মোটামুটিভাবে সুষ্ঠু হবে। এখন বাংলাদেশ থেকে ওই ধারাটা উঠে গেছে। এখন উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, এই সমস্ত জায়গাতে কে নির্বাচিত হবেন সেটা পুরোপুরিভাবে এমপি নির্ধারণ করেন। আর আপনি যে প্রশ্ন করতে চাচ্ছিলেন যে কেন এটা হয়েছে কারণ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা একেবারে সম্পূর্ণরূপে ধসে গেছে। আমি যখন এই কথা বলছি তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হবে যে কবে তাহলে ভালো ছিল, খুব ভালো ছিল। কারণ 91 সালের নির্বাচন ভালো হয়েছিল, 96 এর নির্বাচন ভালো হয়েছিল, 2001-এর নির্বাচন ভালো হয়েছিল, 2009-এর নির্বাচন ভালো হয়েছিল। আমরা ভালো নির্বাচনের কথা যখন বলি তখন বলি এই নির্বাচনগুলোর কথা, আর ধসে গেছে এটা যখন বলি তখন বলি 2014-এর কথা, তখন বলি 2018-এর কথা, তখন বলি 2024-এর কথা। এইখানে আবার বলা হবে তারও আগে তো আরও খারাপ ছিল সামরিক সরকারের সময়। সেটার কথা তো বলা হচ্ছে না যে সামরিক সরকারের সময় ভালো ছিল, সেই সময় তো খারাপ ছিলই। বাংলাদেশের নির্বাচনে তো আমরা ভালোটার উদাহরণ দিয়ে আমরা তো ভালোর দিকে যেতে চেয়েছিলাম। তো এখন যেহেতু নির্বাচন এমন একটা নির্বাচন হয়েছে যে বিএনপির নেতারা যারা নির্বাচনে অংশ নেবেন, সরকার যেটা বলছে যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, হ্যাঁ আমিও বিশ্বাস করি যে বিএনপির যদি নির্বাচনে যদি ভোট হবে এবং জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে এরকম একটা আস্থা বা বিশ্বাস থাকতো, তাহলে বিএনপির আরও সংখ্যক নেতারা নির্বাচনে অংশ নিত। কিন্তু সেটা যখন নাই, সুতরাং বিএনপির নেতারা অংশ নিবে না। আর আওয়ামী লীগের কেন্দ্রের সিদ্ধান্ত যাই হোক না কেন, সেখানে এমপিরাই শেষ কথা। এমপিরাই নির্ধারণ করবেন কে উপজেলা চেয়ারম্যান হবে, 2-4টি জায়গায় ব্যতিক্রম ছাড়া। তবে হবে, বিদ্রোহী প্রার্থী থাকবে, একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে, পেশি শক্তি, টাকা, মারামারি, এগুলো উপজেলা নির্বাচনে বিএনপি না থাকলেও, শুধু আওয়ামী লীগ থাকলেও এই জিনিসগুলোর একটা অবস্থা এই জায়গাটিতে দেখা যাবে বলে আমার ধারণা। মর্তুজা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।